এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অফ ২০২৫ এবং এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিকত্বকে আর স্বীকার করবে না, কিংবা যারা এই বিল পাশ হওয়ার আগের দিন পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব আওতায় ছিলেন, তাদেরকে দ্বৈত নাগরিকত্বের একটি বেছে নিতে হবে। হয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হবে, নতুবা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বিদেশি অন্য যে রাষ্ট্রের নাগরিকত্ব তারা এতদিন ধরে রেখেছেন সেটি বাতিল করতে হবে। অতএব এই বিষয়টি বেশ জটিল। আমাদেরও আন্দোলন করতে হবে এই আইস আর এনওয়াইপিডির কোলাবোরেশন ভাঙার জন্য, আর আন্দোলন করতে হবে যাতে করে ন্যাশনাল গার্ড নিউ ইয়র্কে না পাঠায়। ট্রাম্প গতবার জিতেছিলেন মূলত আফ্রিকান আমেরিকান এবং হিসপ্যানিকদের ভোটার কার্ডের অলমোস্ট +40 কোনো কোনো জায়গায় তিনি জিতেছেন হিসপ্যানিকদের। সেই হিসপ্যানিক ভোট সম্পূর্ণ উল্টো হয়ে আসে। আমরা দেখলাম নিউ জার্সিতে, দেখলাম আমরা দেখলাম ভার্জিনিয়াতে কিভাবে হিসপ্যানিকরা রিপাবলিকান দল ছেড়ে ডেমোক্রেটিক দলের পক্ষে ভোট দিচ্ছেন। হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে সোমালিয়ান কৃষ্ণাঙ্গ ইমিগ্রেন্টদের গার্বেজ অভিহিত করেছেন ট্রাম্প। কংগ্রেসম্যান ইলহান ওমরের প্রতি অঙ্গুলি নির্দেশ, সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বিষয়টি আজকে আলোচনা করব। টেনেসি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 7-এর নির্বাচন, ট্রাম্পের ক্ষমতার এক অগ্নি পরীক্ষা, এই বিষয়টি আজকে আলোচনা করব। বিপদের সময় আনডকুমেন্টেড হলে আপনার করণীয় কি, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক আলোচনা, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর মাসুদুর রহমান, আমাদের সাথে থাকবেন জনাব হাসান ফেরদৌস, কাজী ফৌজিয়া এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার ডিসেম্বর মাসের 2 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রস্তাব আবার বাধাপ্রাপ্ত হলো। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টা আজকেই বাধাপ্রাপ্ত হলো। এবং রাশিয়াতে যখন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার দীর্ঘক্ষণ বৈঠক করেছেন, প্রায় 5 ঘন্টা বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে, এবং বৈঠকের ফলাফল শূন্য, এবং এটি জানিয়েছে ক্রেমলিন। তারা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিরা দুইজন তারা কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিনের সাথে, এবং সেই কথায় তেমন কোনো অগ্রগতি হয়নি। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন রাশিয়ার কাছে শান্তি চুক্তির ব্যাপারে, এই দুইজন যে ধরনের প্রস্তাবনা সঙ্গে করে নিয়ে গিয়েছেন, সেটার সাথে অনেক কিছুতেই পুতিন সম্মত হতে পারেননি। এবং এই বিষয়টি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিরাও সাংবাদিকদের এই ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানাননি। তবে আপাতত দেখার যতটুকু জানা গেছে তাতে মনে হচ্ছে যে টেরিটরি, অর্থাৎ ভূমি নিয়ে যে সমস্যাটি ছিল, সেটির সমাধান এই দুই প্রতিনিধি করতে পারেননি প্রেসিডেন্ট পুতিনের সাথে, এবং প্রেসিডেন্ট পুতিন এখনো পর্যন্ত সম্মত হননি। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়নি যে কোন বিষয়টাতে তারা অমত, সেটিও তারা স্পষ্ট করে বলেনি। এবং ট্রাম্পের প্রতিনিধির পক্ষ থেকেও এখনো কিছু জানানো হয়নি। রাশিয়ার পক্ষ থেকে শুধু জানানো হয়েছে যে তারা সম্মত হয়নি। 5 ঘন্টার বৈঠক কোনো ফল এনে দেয়নি এখনো পর্যন্ত। তবে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে কোনো প্রকার ভূমি বিনিময়ের ব্যাপারটি সেটি ইউক্রেনের জনগণ তার সম্পূর্ণ বিরোধী, এবং সেই ক্ষেত্রে তাদের পক্ষে হয়তোবা যদি ভূমি বিনিময়ের মাধ্যমে দখল করা জমি বিনিময়ের মাধ্যমে শান্তি রক্ষা করতে হয় কিংবা শান্তি নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে তাদের পক্ষে হয়তোবা সম্মত হওয়া সম্ভব হবে না, এমন ইঙ্গিত দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প খুব ক্ষুদ্র প্রতিক্রিয়া বলেছেন আজকে যে এই যুদ্ধটি একটা ম্যাচ, এবং শেষ পর্যন্ত তিনি হতাশা সুরে ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিনের এবং ক্রেমলিনের এই বক্তব্যের পর। ওয়াশিংটন ডিসিতে আজকে একটি আইনি নোটিশ জমা দেওয়া হয়েছে, এবং সেটি জমা দিয়েছেন যে গত সেপ্টেম্বর মাসের 15 তারিখে ভেনিজুয়েলার উপকূলে কলম্বিয়ার সীমান্ত এলাকায় পানিতে নৌ সীমান্ত নদী সমুদ্রে
জাহাজ, যে নৌকাটি মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আক্রমণ হয়েছিল এবং যেটাতে সেই জাহাজের সেই নৌকার নাবিক নিহত হয়েছিলেন, সেই নাবিকের পরিবারের পক্ষ থেকে আজকে ওয়াশিংটন ডিসিতে একটি ইন্টার আমেরিকান কমিশন, তাদের কাছে এই আনুষ্ঠানিক নালিশটি জানানো হয়েছে এবং হিউম্যান রাইটস সেখানে বলা হয়েছে যে একজন কলম্বিয়ান নাগরিক, তার নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে এবং মাদক পাচারের ব্যাপারে কোনো প্রকার প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তার নৌকায় গুলিবর্ষণ করে এবং তাতে তিনি নিহত হন এবং এটি সম্পূর্ণ বেআইনি আন্তর্জাতিক চার্টার এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী। এবং এই অনুরোধটি জানিয়েছে, নালিশটি যেটাকে বলা হয় আমরা, অভিযোগনামাটি জানিয়েছে পিটসবার্গ ভিত্তিক, পেনসিলভেনিয়ার পিটসবার্গ ভিত্তিক মানবিক সংগঠন, মানবিক সংগঠনের লয়ার, হিউম্যান রাইটস লয়ার যেটা, সেটি হচ্ছে ডিন কাভালিক। তিনি এই মামলাটি ওই পরিবারের পক্ষ থেকে দায়ের করেছেন এবং তারা বলেছেন যে আলেহান্দ্রো আন্দ্রিয়েস করাঞ্জা মেডিনা, সে নিহত হয়েছিল এই নৌকার উপরে গুলিবর্ষণের কারণে এবং সে একজন সাধারণ নৌকার নাবিক ছিল। তার নৌকায় আরো একজন আরোহী ছিল এবং সেও নিহত হয়েছে এবং এই দুইজন, সেখানে কোনো মাদকের কোনো বিষয় ছিল না তাদের নৌকার ভিতরে। এবং তারা বলেছে তারা কলম্বিয়ার উপকূল দিয়ে ক্যারিবিয়ান সমুদ্র দিয়ে তারা কলম্বিয়ার দিকে যাচ্ছিল, সেই সময় তাদের নৌকায় আঘাত হানা হয় এবং মিস্টার কারাঞ্জো সহ তার আরেকজন যিনি ছিলেন তিনিও সেখানে নিহত হয়েছেন এবং এই অভিযোগটা করা হয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। এবং এই আন্তর্জাতিক সংস্থা IACHR, তারা হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস এর একটি সংগঠন, আলাদা প্রতিষ্ঠান এবং যাদের মূল কাজ হচ্ছে মানবাধিকার রক্ষা করা এবং ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, পশ্চিম হেমিস্ফিয়ারে মানবাধিকার রক্ষার কাজটি মূলত তারা করে থাকে এবং যুক্তরাষ্ট্র সেই প্রতিষ্ঠানের একটি সদস্য। এবং ট্রাম্প প্রশাসন, স্টেট ডিপার্টমেন্ট কিছুদিন আগে এই প্রতিষ্ঠান সম্পর্কে লিখেছিল যে স্টেট ডিপার্টমেন্ট অত্যন্ত আনন্দিত যে এই IACHR যে ম্যান্ডেট সেটি সমর্থন করার ব্যাপারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হলো সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করার কারণে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব থেকে বড় অনুদানটি আজকে দিয়েছেন, সিঙ্গেল ব্যক্তিদের কাছ থেকে যে অনুদান পাওয়া যায় সেই অনুদানটি দিয়েছেন ডেল কোম্পানির প্রতিষ্ঠাতা, মালিক এখনো ডেল কম্পিউটার্স এর মাইকেল এবং সুজান ডেল। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি প্রস্তাব করেছিলেন যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মগ্রহণ করলে প্রতিটি সন্তানের জন্য একটি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খোলা হবে সেই সন্তানের নামে এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সন্তানের অ্যাকাউন্টে $1000 করে জমা দেওয়া হবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে এবং সন্তানরা যখন 21 বছর বয়স্ক হবে তখন তারা সেই অর্থ ব্যবহার করতে পারবে। এর মধ্যে তাদের বাবা মারা নিয়মিতভাবে সেই ইনভেস্টমেন্ট তহবিলে অর্থ দিতে পারেন, সেই ইনভেস্টমেন্ট তহবিলকে আরো সমৃদ্ধ করার জন্য, যাতে 21 বছর অতিক্রান্ত হলে তাদের সন্তানরা ইনভেস্টিং অর্থাৎ বিনিয়োগের ব্যাপারে আরো অভিজ্ঞ হয়ে ওঠে এবং বিনিয়োগের ব্যাপারে আগ্রহ অনুভব করে, উৎসাহ অনুভব করে। সেই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তাবটি করা হয়েছে। প্রতিটি নাগরিক যারা যুক্তরাষ্ট্রে জন্ম নেবে 2025 সালের 1 জানুয়ারি থেকে তাদের জন্য $1000 এবং সেই অ্যাকাউন্টে, প্রতিটি অ্যাকাউন্টের জন্য $250 ব্যক্তিগত অনুদান দিচ্ছেন 25 মিলিয়ন শিশুকে। অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে জন্ম নেওয়া 25 মিলিয়ন শিশুকে অ্যাকাউন্টে মাইকেল ডেল এবং সুজান ডেল প্রতিটি অ্যাকাউন্টে $25 মিলিয়ন জন্য, 25 মিলিয়ন অ্যাকাউন্টের জন্য প্রতিটি অ্যাকাউন্টে $250 করে তারা জমা দেবেন তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং এর জন্য তাদের ব্যয় হবে $6.25 বিলিয়ন, যেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এককভাবে কোনো পরিবারের সবচেয়ে বড় অনুদান। এবং তবে এখানে একটি বিষয় রাখা হয়েছে, সেটি হচ্ছে যে শুধু জন্ম নিয়েছেন 2025 থেকে তারাও না, এর আগে যারা জন্ম নিয়েছেন যাদের বয়স অন্তত 10 বছরের নিচে, তাদের বাবা মারাও যদি কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন সেই অ্যাকাউন্টেও মাইকেল ডেল এবং সুজান ডেল $250 করে জমা দেবেন। তবে জানুয়ারি 1 তারিখ থেকে 2025 অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যারা জন্ম নেবেন
সেই সমস্ত শিশুদেরকেই প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে $1000 ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট হিসেবে চালু করা হবে, এবং সেটি হবে জানুয়ারি 1 তারিখ 2025 থেকে ডিসেম্বরের 31 তারিখ 2028 পর্যন্ত যারা জন্ম নেবেন তাদেরকেই সেই অর্থ তাদের অ্যাকাউন্টেই, সেই শিশুদের অ্যাকাউন্টে এই অর্থটি জমা দেবে মাইকেল ডেল। অবশ্য যেটি একটু আগে বললাম, 10,000 পর্যন্ত, 10 বছর পর্যন্ত যাদের এখন বয়স, তাদের বাবা মারাও চাইলে সেই $250 তারা পেতে পারেন। এবং এটি দেওয়া হবে, তবে একটি শর্ত অবশ্য আরোপ করা হয়েছে, সেটি হচ্ছে যে জিপ কোড ভিত্তিক এটি বাছাই করা হবে, এবং যে সমস্ত জিপ কোডে যারা বসবাস করবেন তাদের যে জিপ কোডে গড় বেতন $1,50,000, ব্যক্তিগত বেতন নয়, জিপ কোড এলাকার গড় বেতন, গড় আয় বছরে $150 নিচে, $1,50,000 নিচে, তারাই শুধু এই সুবিধাটি পাবেন মাইকেল ডেল এবং সুজান ডেলের পক্ষ থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের অবশ্য কোনো জিপ কোডের সীমাবদ্ধতা নেই। অ্যাফোর্ডেবিলিটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় সাম্প্রতিককালে, এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প সেই অ্যাফোর্ডেবল বিষয়টাকে খুব আক্রমণাত্মক ভঙ্গিতে মন্তব্য করেছেন। তার প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে দীর্ঘমেয়াদী নবম ক্যাবিনেট মিটিং, যেটাকে আমরা বলি, তার মন্ত্রিসভার সদস্যদের বৈঠক হয়েছে, সেটি নবম বৈঠক, তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনকালে, এবং এই বৈঠকেই তিনি এই অ্যাফোর্ডেবিলিটিকে ডেমোক্র্যাটদের একটি সাজানো নাটকের স্ক্যাম হিসাবে বর্ণনা করেছেন, এবং তিনি বলেছেন যে এটি একটা ডেমোক্র্যাটদের একটা কন জব, এটি সম্ভব না, সম্ভব, এবং এটি বাস্তবে এটি সম্ভব দেখা পাওয়ার কোনো সুযোগই নেই। তারপরে তিনি এও বলেছেন যে ট্যারিফের ব্যাপারে ডেমোক্র্যাটরা কিংবা অন্যান্যরা যে সমালোচনা করছেন, তারা একটি বিষয় ভুলে যাচ্ছেন কিংবা একটি বিষয় আমলে নিচ্ছেন না, সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ট্যারিফ আরোপ করার ফলে বিলিয়নস অফ ডলার যুক্তরাষ্ট্রের তহবিলে জমা পড়ছে, এবং যেটি আগে কখনো হয়নি। বিশেষ করে তিনি দুটি দেশের নাম উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যারা বরাবরই যুক্তরাষ্ট্র থেকে পণ্য রপ্তানি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে আসছিল। সেই দুটি দেশ হচ্ছে জাপান এবং দক্ষিণ কোরিয়া, এবং এই জাপান এবং দক্ষিণ কোরিয়ার পণ্য যেগুলো যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়, সেগুলোর উপর শুল্ক আরোপ করার ফলে সেই অবস্থাটির পরিবর্তন হয়েছে, এবং বিলিয়নস অফ ডলার যুক্তরাষ্ট্রের তহবিলে জমা পড়ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, এটা প্রেসিডেন্টের ধারণা, ট্রাম্পের ধারণা। এবং তিনি এও বলেছেন যে অনেক ডেমোক্র্যাটরা তার অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করে থাকেন, কিন্তু বাজারে যখন যাবেন তখন দেখবেন যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি অনেকটা কমে এসেছে এবং 4% নিচে। এবং তিনি এও বলেছেন যে গ্যাসোলিনের দাম আগের প্রশাসনের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে $3 সামান্য বেশি, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের মতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর এবং অঞ্চলে গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি $3 সামান্য বেশি, কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই $3 কম। এবং তিনি এও বলেছেন যে গ্রোসারি সামগ্রী পণ্য ধীরে ধীরে কমতে শুরু করেছে, বিশেষ করে যে সমস্ত গ্রোসারি গুলো যুক্তরাষ্ট্রের জনগণ বেশি মাত্রায় ব্যবহার করেন এবং যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, সেগুলোর অনেকগুলি শুল্ক ব্যাপক হারে হ্রাস করা হয়েছে, এবং এর ফলে গ্রোসারি সামগ্রীর দামও কমতে শুরু করেছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে মন্তব্য করেছেন তার নবম ক্যাবিনেট বৈঠকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে কস্টকো আজকে মামলা দায়ের করে দিয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। আপনারা জানেন কস্টকো হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রিটেল প্রতিষ্ঠান, যদিও সেখানে মেম্বারশিপের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করতে হয়, কিন্তু সেই কস্টকো আজকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তার মামলার কারণটা হচ্ছে ট্যারিফ। তারা বলেছে ট্যারিফের ফলে তারা একটা ন্যাশনাল ইমার্জেন্সি অবস্থার সৃষ্টি হয়েছে, এবং তারা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ন্যাশনাল ইমার্জেন্সি মোকাবেলা করার জন্য বিশেষ করে বেশ কয়েকটি দেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক ঘাটতি এতদিন ধরে সহ্য করা হচ্ছিল, সেটি আর যাতে সহ্য করতে না হয় সেই জন্যই তারা ন্যাশনাল ইমার্জেন্সির মতোই এই ট্যারিফ আরোপ করতে শুরু করেছেন। কিন্তু কস্টকো যে মামলা করেছে, দায়ের করেছে, তাতে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিগনেচার, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত এই ট্যারিফ আরোপ করার প্রক্রিয়াটি আনলফুল, অর্থাৎ বেআইনি। এবং এখন আদালত এই দুই পক্ষের বক্তব্য শুনবে, তারপরে আদালতের বক্তব্য পাওয়া যাবে আসলেই প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ট্যারিফ আরোপ করাটা কি
বেআইনি কিনা। আজকে ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট এই প্রথমবারের মতো সরাসরি ইঙ্গিত দিলেন যে তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও বেশ কিছুদিন ধরে এই প্রচলিত ব্যাপারটি বেশ মিডিয়া এবং রাজনৈতিক মহলে আলোচনার বিষয় ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো আইনের পাশ কাটিয়ে তৃতীয় মেয়াদে নির্বাচন করার চেষ্টা করবেন। কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি 2028 সালে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ তার নেই। তবে তিনি ইঙ্গিত করেছেন যে কারা 2028 সালে রিপাবলিকান পার্টির পক্ষে প্রতিনিধিত্ব করতে পারে এবং সেই দুইজন অন্তত তার ক্যাবিনেট বৈঠকে আজকে উপস্থিত আছেন এমন ইঙ্গিতে করেছেন। যদিও কারোর নাম তিনি বলেননি। ধারণা করা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকেন এবং পররাষ্ট্র সচিব মার্কো রুবিও, এই দুইজনকে বলা হচ্ছে আগামী মেয়াদে অর্থাৎ 2029 থেকে 32-এর মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে সম্ভাব্য, আমি আবারও বলি সম্ভাব্য প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। তবে তাদের দুইজনের পক্ষ থেকেই এখনো প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহ প্রকাশ করা হয়নি কিংবা এই সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি, কারণ এরা হয়তোবা অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কোন দিকে মোড় নেন, তার সিদ্ধান্ত কোন দিকে যায়। আজকে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার পক্ষে 228-এ নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না, সম্ভব নয়, অতএব এখন থেকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টিতে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের বিষয়টি আলোচনায় চলে আসছে। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রে এতদিন অনেকেই এই সুবিধাটি ভোগ করেছেন, যদিও দ্বৈত নাগরিকত্বকে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে না কিন্তু বাধাও দেয়নি এতদিন। কিন্তু আজকে একজন সিনেটর একটি বিল তুলেছেন, যে সিনেটর হচ্ছে সিনেটর বার্নি মরেনো, তিনি ওহাইও থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর। তিনি আজকে বিলটি তুলেছেন এবং সেই বিলে বলা হচ্ছে, সেই বিলটির নাম দেওয়া হয়েছে যে এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অফ 2025 এবং এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিকত্বকে আর স্বীকার করবে না, কিংবা যারা এই বিল পাশ হওয়ার আগের দিন পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব ছিলেন, আওতায় ছিলেন, তাদেরকে দ্বৈত নাগরিকত্বের একটি বেছে নিতে হবে। হয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হবে, নতুবা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বিদেশি অন্য যে রাষ্ট্রের নাগরিকত্ব তারা এতদিন ধরে রেখেছেন সেটি বাতিল করতে হবে। অতএব এই বিষয়টি বেশ জটিল। তবে এই বিল পাশ হওয়ার ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই বিলটি উঠেছে। তবে আরেকটি সংবাদ মাধ্যম আজকে জানিয়েছে, যদি বিলটি সত্যি সত্যি পাশ হয় তাহলে খোদ হোয়াইট হাউসেই এই বিলের আঘাত দেখা দেবে এবং আঘাতটি হচ্ছে মেলানিয়া ট্রাম্প এবং তার পুত্র ব্যারন ট্রাম্পকে, তারা যে স্লোভেনিয়ান নাগরিক, সেটি পরিত্যাগ করতে হবে, হয়তোবা সেটি করতে হবে, নতুবা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে যদি সিনেটর মরেনোর এই বিলটি পাশ হয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, 1970 সালে মেলানিয়া যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এরপরে তিনি গ্রিন কার্ড অর্জন করেন এবং সেটিও আইনস্টাইন ভিসার মাধ্যমে। সেটি নিয়েও নতুন ভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার কারণ তিনি আইনস্টাইন ভিসা নিয়ে যখন আইনস্টাইন ভিসার আবেদন করেন তার আগেই তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে অবৈধভাবে চাকুরিতে যুক্ত থাকার কথা বলা হয়েছে। অবৈধ বিনা অনুমতিতে ওয়ার্ক পারমিট ছাড়াই তিনি কাজ করেছেন, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে যেহেতু নাগরিকতার বিষয়টি তার 2 বছর অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যেই, তখন 2006 সালে তিনি নাগরিকত্ব নিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প। 1970 সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। 70 সালে তিনি জন্ম নিয়েছিলেন। 36 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। তার নাগরিকত্বটি যেহেতু 2 বছর মেয়াদে অতিক্রান্ত হয়েছে, 19 বছর পার হয়ে গেছে, তার নাগরিকত্ব বাতিল করার ব্যাপারে যে অভিযোগগুলো, এগুলো সরকারকে অর্থাৎ যুক্তরাষ্ট্র প্রশাসনকে প্রমাণ করতে হবে একটি ফেডারেল আদালতে যে মেলানিয়া ট্রাম্পের নাগরিকত্ব বাতিল করতে হবে। তবে ব্যারন ট্রাম্প জন্মসূত্রে নাগরিক, মায়ের কারণে তিনি স্লোভেনিয়ারও নাগরিক। আর ঠিক শেষ করার আগে আজকে বলছি, এই প্রথম মেয়র মামদানি নির্বাচিত হওয়ার পর বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সাথে তার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে গ্রেসি ম্যানশনে। এই প্রথম তাদের মধ্যে বৈঠক হলো প্রায় 28 দিন পর। মেয়র মামদানি নির্বাচিত হওয়ার 28 দিন পর তাদের মধ্যে এই প্রথম বৈঠক হলো গ্রেসি ম্যানশনে এবং সেই বৈঠক
সেখানে এর আগে অবশ্য তাদের দুইজনের মধ্যে টেলিফোনে সংলাপ হয়েছে, আর টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন মত বিনিময় হয়েছে। তবে আজকেই তারা প্রথমবারের মতো বৈঠকে বসলেন, এবং এই ফেস টু ফেস বৈঠকের আগে সাংবাদিকদের এরিক অ্যাডামস জানিয়েছেন যে ট্রানজিশন টিম, অর্থাৎ তিনি তার ট্রানজিশন টিমকে নির্দেশ দিয়েছেন নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমকে সর্বতোভাবে সকল প্রকার কাগজপত্র সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কাগজপত্র, যার মধ্যে সিটি হল পরিচালিত হয়, কাগজপত্র তাদের কাছে যেন হস্তান্তর করা হয়, যাতে মামদানি প্রশাসনের পক্ষে আগে ভাগেই তারা কোন কর্মসূচিটি বহাল রাখতে চান, কোন কর্মসূচিটি সচল রাখতে চান, মেয়রের আদৌ চান কিনা সেই বিষয়টি নির্ধারণ করা সহজ হয়ে যায়। এরিক অ্যাডামস আজকে সেই নির্দেশই তার ট্রানজিশন টিমকে দিয়েছেন, এবং এই বৈঠককে খুবই হৃদ্যতাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন জোহরান মামদানি। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে, তবে এর বেশি দুজনেই আর কিছু আজকে তারা বলেননি। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, একটি বিষয় জানতে চাই যে আমাদের কমিউনিটি, আমাদের কমিউনিটি সংস্কৃতি যেটা রাজনীতির, এবং এই যে দেখেন আপনি সিটি হলে যেটা বললেন একটু আগে, জোহরান মামদানি এবং এরিক অ্যাডাম, অথবা কয়েকদিন আগে আপনি দেখেছেন ইভেন কমো ইলেকশনের দিন রাত্রে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, রাইট? সো এই যে কালচারাল যে ডিফারেন্স, এইটার থেকে আমরা কী শিখতে পারি, এবং আমাদের এই আমেরিকান পলিটিক্সের যে কালচার, এই কালচার আমরা অ্যাডপ্ট করা কি উচিত? উচিত তো অবশ্যই, তবে আমাদের এখানে যেভাবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি প্রচলিত, সাথে এই কালচার আমাদের মানুষের মধ্যে মানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুব কম। আরেকটা বিষয় যেটা আমি বলার চেষ্টা করি, আমেরিকান রাজনীতির বিউটিটাই এখানে। আপনারা তো খেয়াল আছে কিনা আমি জানি না, আমরা সবসময় এটা দেখি যে একমাত্র ব্যতিক্রম ছিল অবশ্য ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন পরাজিত হয়েছিলেন বাইডেনের কাছে, তিনি নীরবে চলে গিয়েছিলেন। বাইডেনকে তিনি আনুষ্ঠানিকভাবে দাওয়াতও করেননি, আনুষ্ঠানিকভাবে জানাননি। তাছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো ব্যতিক্রম নাই। সব ক্যান্ডিডেটই তাদের বিজয়ী ক্যান্ডিডেটকে অভিনন্দন জানান, এবং এবং খুবই হৃদ্যতাপূর্ণ আমি বলবো। বিশেষ করে সর্বশেষ যে নির্বাচনটি আমরা দেখেছি, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বেশ আমি বলবো মানে কি বলবো এটাকে, বেশ মামদানি এবং অ্যান্ড্রু কুমার মধ্যে নির্বাচনের শেষ দিকে যে ধরনের মানে কথাবার্তা বিনিময় হয়েছে, যদিও মামদানি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছিলেন সেই সময়টাতে, কিন্তু আপনি দেখুন নির্বাচনের দিন রাতেই কুমোর যে পরিবর্তন এবং তার সদস্যদের তিনি চুপ করে বসিয়ে দিলেন, এটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হতো, আমরা যেটা দেখে এসেছি এতদিন পর্যন্ত। মানে গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া হতো, রাস্তায় এইটা আমাদের দেশে কখনোই আসবে না যতক্ষণ পর্যন্ত রাজনীতি যারা করেন তাদের ভিতরে পারস্পরিক শ্রদ্ধাটা থাকবে না। রাজনৈতিক ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করতে পারি একজনের মতের সাথে, যেমন কুমো এবং মামদানের ভিতরে কোনো বিষয়ে মত নেই, কোনো বিষয়ে তারা একমত না। আর ডেমোক্রেটিক পার্টি যদিও দুইজনই করেন, একজন হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, আরেকজন হলো বলা হচ্ছে যে সেন্ট্রিস্ট ডেমোক্রেট, কিন্তু তারপরেও দেখেন তাদের ভিতরে কিন্তু শেষ মুহূর্তগুলোতে সৌজন্যের কোনো অভাব ছিল না, কিন্তু বাংলাদেশে সেটি দেখা যায় না। সেই জন্য আমি বলি মাঝে মধ্যে যে আমাদের দেশের শোভন রাজনীতির যে বিষয়টি আছে, রাজনীতিবিদরা সেটি ভুলে যান। তার কারণ তাদের কাছে ক্ষমতাটাই সবচেয়ে বড় কথা, জনগণের সেবা না, যারা তাদের ভোট দিয়েছে তাদের সেবা না, তারা ক্ষমতায় যেতে পারবেন এবং এই ক্ষমতার দাপট দেখানোর যে ব্যাপারটি, সেই কারণেই তারা এটি পারেন না। থ্যাংক ইউ সো মাচ। একটু আপনার সাথে আবার কথা বলতেছি, একটু ডক্টর মাসুদ ভাই ওনার ডিউটি থেকে বা একটা কাজ থেকে মাঝখানে আমাদের সাথে জয়েন করেছে। ডক্টর মাসুদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর মাসুদ, আপনার কাছে যেটা প্রশ্ন জানতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ধরনের উদ্বেগ আছে এবং সমস্ত মানুষ উৎকণ্ঠিত যে কি হতে পারে, কি হচ্ছে। এবং আজকে যে রিপোর্টটি বেরিয়েছে তাতে বলা হচ্ছে তিনি চিকিৎসা নিতে পারছেন। এটা অত্যন্ত টেকনিক্যাল ওয়ার্ড, মানে এটা আমরা অনেকেই বুঝতে পারেন। চিকিৎসা নিতে পারছেন অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? আসসালামু আলাইকুম তাহের ভাই অ্যান্ড সমস্ত দর্শক বৃন্দ এবং আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট যারা, সবাইকে সালাম। একটু আস্তে কথা বলতে হবে সবাইকে। নিতে পারছেন মানে হচ্ছে কি ব্যাপারটা,
বুঝতে পারবেন সহজেই। বেগম জিয়া যখন প্রথম ভর্তি হন, ইট ওয়াজ বিকজ অফ সাম ইনফেকশন, লাং ইনফেকশন, উইচ ইজ নিউমোনিয়া হয়ে গিয়েছিল। এবং ওই ইনফেকশনটা যখন রক্তে ছড়িয়ে পড়ে, ওটাকে বলা হয় সেপ্টিসেমিয়া। এনিথিং মিয়া মানে রক্তর সাথে সম্পর্কিত, যেমন অ্যানিমিয়া। অ্যানিমিয়া MIA যখন লেখা থাকে মেডিকেলে, তখন বুঝুন এটা রক্তের সাথে সম্পর্ক। তো পলিসাইথিমিয়া বলে না, ওরকম আর কি। এটা ছিল সেপ্টিসেমিয়া, মানে সেপটিক হয়ে গিয়েছিল, হুইচ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। আর ওনার সেপটিক হয়ে যাওয়ার পরে আপনি চিন্তা করেন, যার স্টেন ছিল আগেই হার্টে, পেসমেকার ছিল আগেই, তাহলে পরে এটা হার্টের জন্য খুব মানে দুর্বল একটা অবস্থান হয়ে গিয়েছিল। তো হার্ট খুব ভালো পাম্প করতে পারছিল না। সহজ করে বলার চেষ্টা করছি আমি, পাম্প না করলে ব্যাকলগ হয়ে যায়। একটা জিনিস আসলো, পাম্প করে সামনে পাঠিয়ে দিতে হবে, তাই তো, শরীরের সব জায়গায়। যদি পাম্প করাটা যদি ফেল করে, কম করে, তুলনামূলকভাবে যদি কমে যায়, তাহলে ওটা ব্যাকলগ জমতে থাকে, ব্যাকলগ হয়। ব্যাকলগ কোথায় হয়? ইট গোজ টু দি লাংসে জমা শুরু করে। পানিটা লাংসে তখন জমে। ইট ইজ রিলেটেড আমি এখন পুরো চেম্বার বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, বাট এটা মনে রাখেন যে হার্ট ফেল করলে পরে তার একটা হচ্ছে লাংসে ব্যাকলগিং হয়। হলে পরে ওনার জন্য শ্বাস নিয়ে পালস অক্সিমিটারে অক্সিজেনটা মানে নর্মালে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ট্রিটমেন্ট করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। যদি তারা মানে ডায়ালাইসিস করতে যায়, ব্লাড প্রেশার ফল করে, ব্লাড প্রেশারের ওষুধ দিতে যায়, তাহলে লাংসের অবস্থা হয়ে যায়। এই যে ইন্টার রিলেটেড যেই অর্গানগুলি, এই একটা সমস্যা ছিল। এটুকু তো বুঝতে পারছেন সবাই আমার ধারণা। তা যদি বুঝে থাকেন, তাহলে ব্যাপারটা কী করা হলো, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হলো না। প্লিজ মেক ইট শিওর, এটা লাইফ সাপোর্ট নয়। এটা হচ্ছে যেহেতু ট্রিটমেন্টটা করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল ডিউ টু লট অফ অর্গান ফেলিয়ার, সেহেতু সমস্ত অর্গানকে একটু রেস্ট দেওয়ার দরকার ছিল। উনি তো হাঁপিয়ে যাচ্ছিলেন শ্বাস নিতে নিতে, জোরে জোরে শ্বাস নিয়ে, মানে ওই অক্সিজেনটাকে তো বডি ওই 90-এর উপরে রাখতে চেষ্টা করবে, যদি না পারে তখন তো জোরে জোরে শ্বাস নেবে, তাতে এক্সস্টেড হয়ে যায় একজন। তো শি ওয়াজ গেটিং এক্সস্টেড। তখন কি হলো, তাকে টিউব দেওয়া হলো। টিউব দিলে কি কি লাভ হলো? 1 নম্বর লাভ হচ্ছে ওনাকে আর শ্বাস নিতে হচ্ছে না, দি মেশিন ইজ ডুইং ইট ফর হার। তাহলে এক্সস্টনটা কমে গেল। একটু সিডেশন দেওয়া হলো, শি ইজ অ্যাট রেস্ট, ইজিলি ডায়ালাইসিস করা যাচ্ছে এখন। মানে ওনার এই জন্য বলা হচ্ছে যে ট্রিটমেন্ট নিতে পারছেন। আগে যেমন ভালনারেবল একটা কন্ডিশন ছিল, হার্টে ধরতে গেলে লাংসের সমস্যা, লাংসে ধরতে গেলে এটার সমস্যা, এই যে ইন্টার রিলেটেড অর্গান ফেলিয়ার ব্যাপারটা ছিল। যখন সবগুলো অর্গানকে আপনি রেস্ট দিলেন, লাং ইজ গেটিং রেস্ট। তার তো এই যে চারপাশের যেই আমাদের যে খাঁচার চারপাশে যে মাসলগুলি, যদি আমরা শ্বাস নেই আর ডায়াফ্রাম ভিতরে আছে, এইগুলির তো আর এখন খাটনি নেই। ইট ইজ বিং ডান বাই দি মেশিন। মেশিনে যখন করছে তখন এটা বোঝা যাচ্ছে তো যে মেশিনে যখন তার কাজগুলো নিয়ে নিচ্ছে দায়িত্ব, তখন তার দায়িত্ব অনেক কমে যাচ্ছে। শি ইজ সিডেটেড, একটু ঘুম ঘুম ভাবে আছেন, এবং সেক্ষেত্রে তাকে সবগুলো ট্রিটমেন্ট এখন দেওয়া যাচ্ছে। এই জন্যই বলা হচ্ছে উনি এখন ট্রিটমেন্ট নিতে পারছেন। মানে ওনার স্টেবিলিটি যেটাকে বলে, গতকালকের থেকে আপনি একদম, আমি কোট করে বলতে পারি, গতকালকের থেকে আজকে অনেক বেটার, অ্যাটলিস্ট ডাবল ভালো আর কি। গতকাল যদি এটা একটা ধরেন X% থাকে তার চান্স, আজকে এটা 2X%। আমি নাম্বারটাতে যাচ্ছি না, কারণ একটা নাম্বার বলে এটা নিয়ে বহু কথাবার্তা শুরু হয়ে যাবে। সো আই এম নট গোয়িং টু দি নাম্বার। অল আই ক্যান সে দ্যাট শি ইজ মোর স্টেবল দ্যান ইয়েস্টারডে। অ্যান্ড আমাদেরই বন্ধু বান্ধবরা ট্রিটমেন্ট করছে, ক্লাসমেটরা একেবারে বোথ জায়গা থেকে, আমেরিকা এবং বাংলাদেশ মিলিয়ে। তো শি ইজ প্রবাবলি ইন প্রিটি গুড হ্যান্ড। পরিবারের সাথে আলাপ হচ্ছে, মাঝে মাঝে বোর্ডে পরিবার আসছে, পরিবারের লোকেরা আসছে, তারা তাদের মতামত দিচ্ছে। সো থিংস আর গোয়িং অন। এখন পর্যন্ত এটা বলা যেতে পারে যে শি ইজ ইন এ বেটার কন্ডিশন দ্যান ইয়েস্টারডে। ওকে, সো আপনি কি মনে করেন যে মানে অ্যাজ এ ডক্টর হোয়াট ইজ ইয়ার প্রগনোসিস? আপনাকে যে বলি যে আপনি এই যেটা আপনি বললেন গতকালকের চেয়ে আজকে ভালো,
এটা কি আপনার কোনো এটা স্টেবিলিটি আছে না, এটা আনস্টেবল হতে পারে আবার? ইট মে স্টিল বি আনস্টেবল, এরপরেও হতে পারে। ইনফেকশনটা যদি ওয়েল কন্ট্রোলড হয়ে যায় তাহলে পরে অনেক বেটার হবে আর কি জিনিসটা। আর যদি ওয়েল কন্ট্রোলড না হয়, দ্যাট মাইট ক্রিয়েট সাম নিউ প্রবলেম। যেমন ধরেন ওনার মাঝখানে শি হ্যাড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ইউ আন্ডারস্ট্যান্ড, অর্গানের পর অর্গান ইয়ে করছিল। তো এখন তো অল দি অর্গানস আর নাও অ্যাট রেস্ট, অ্যান্ড অল দি অর্গানসকে সেপারেটলি প্রপারলি ইন্টার রিলেশন থাকা সত্ত্বেও ভালোভাবে ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে। 2 দিন আগে যারা ট্রিটমেন্ট করছে তাদের বিশাল বড় হোপ ছিল না, আজকে সেই অবস্থায় তারা নেই। আজকে তাদের হোপটা বেড়ে গেছে কালকের থেকে, এটাই আমি বলতে পারি। সো এখন কি উনি এমনি, আপনি কি মনে করেন যে উনি কিছু বুঝতে পারছেন না, উনি ঘুমের মধ্যে ওনাকে রাখা হয়েছে? ওনাকে সিডেট করে রাখা হয়েছে। দেয়ার আর 2 ওয়েজ। একটা হচ্ছে সিডেট করে টলারেট করে, যে টিউবটা গলার মধ্যে দিয়ে গেছে, দ্যাটস এ ভেরি হাইলি স্টিমুলেটিং একটা জিনিস। আমি এই টিউব অ্যাজ অ্যান অ্যানেস্থেসিওলজিস্ট এভরিডে দিয়ে থাকি। তো এই টিউবটা কমপ্লিটলি ঘুমিয়ে টুমিয়ে পড়ার পরে তখন দিলে মানুষ টলারেট করে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট টু টলারেট। তাহলে পরে এই টিউবটা গলার মধ্যে নিয়ে একটা লোক তাকাতে পারে কখন, ওয়েন, তাকিয়ে রেসপন্ড করতে পারে কখন, ইটস ভেরি ডিফিকাল্ট রেসপন্ড করতে, তখন যখন একটু সিডেশন থাকে। তো ওনাকে সিডেশন করে কোন জায়গাতে রেখেছে সেটা আমি বলতে পারবো না। এটা 2টা জায়গা আছে, 2টা প্লেন আছে। একটা প্লেন হচ্ছে যেন অল শি ক্যান ফিল অ্যান্ড শি ক্যান সাম হাউ রেসপন্ড। কোভিডের সময় অনেককে এটা করা হয়েছিল, রেসপন্ড করছিল যে তুমি সুস্থ হয়ে যাচ্ছ, এই করছো, হাত নাড়ছিল। ওই জায়গায় রাখা হয়েছে নাকি আরেকটু রেস্টে রাখা হয়েছে, আরেকটু লিটল মোর ডিপার প্লেনে রাখা হয়েছে, যে শি ডাজন্ট নিড টু ফিল এনিথিং নাও, লেট আস ট্রিট হার ইন এ বেটার পজিশনে। যখন আল্লাহ নিয়ে আসবে তখন উই উইল টক। অ্যান্ড এই যে এই 2টা প্লেনে কোন প্লেন এটা আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। তবে সিডেশনে দুটোই সম্ভব। আপনি যেটা জিজ্ঞেস করলেন এটা সম্ভব, কিন্তু ওরা রেখেছে কিনা তা তো আমি জানি না। ওরা কি ওই প্লেনে রেখেছে? সিডেশনের লেভেল আছে, মাইল্ড সিডেশন, মডারেট সিডেশন, ডিপ সিডেশন আছে না? তো এটা কোন জায়গায় রেখেছে? ইজ ইট মাইল্ড, ইজ ইট মডারেট? আই ডোন্ট নো। মাইল্ড হলে শি ইজ আন্ডারস্ট্যান্ডিং and not being irritated with the tube, endotracheal tube দিয়ে ইরিটেটেড হচ্ছেন না। এই আর কি ব্যাপারটা। হাসান ভাই, এনি কোয়েশ্চেন? আনমিউট করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ ভাই। অনেস্টলি আমার মনে হচ্ছে, এবং আপনি দেখে এগ্রি করেন কিনা, হচ্ছে যে আমরা যন্ত্র দিয়ে বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছি, এটাকে বলা ঠিক? নট ফুললি, আমি নট ফুললি, এটাই ভাবা স্বাভাবিক মানুষের, যে উনি ভেন্টিলেটরে আছেন। না, ভেন্টিলেটরে মানে যাওয়া এই না দ্যাট উনি যন্ত্র দিয়ে বেঁচে আছেন, তা না। কখনো কখনো তাই, বাট এই ক্ষেত্রে তা নয়। কারণ এক্ষেত্রে আমি যেটা বললাম যে অনেকগুলি অর্গানের ফেইলিয়ারের সিমটম ছিল, যেমন কিডনি ভালো কাজ করছে না, ডায়ালাইসিস করতে গেলে ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে। এটাকে আপনি যদি ভালোভাবে করতে চান তাহলে পরে শ্বাস নিতে পারছে না, শ্বাস নিতে গেলে এক্সস্টেড হয়ে যাচ্ছে, তখন তাকে বাঁচানোর জন্য নয়, তাকে এই অর্গানগুলোকে রেস্ট দেবার জন্য টিউব দিয়ে সিডেশন দেওয়া হয়েছে। একটা টিউব আর সিডেশন, তাতে হচ্ছে কি, শি ইজ নট ওয়ার্কিং। তাহলে যে ব্রিদিং যে ওয়ার্ক, ইটস এ হেল লট অফ ওয়ার্ক। নর্মালি 2% অফ আওয়ার, আমাদের ব্রিদিংয়ে খুব কম এনার্জি লাগে, আমাদের টোটাল বডির 2% লাগে মাত্র নর্মালি, ইটস নর্মাল। বাট এই যারা অসুস্থ, লাংসে পানি যাচ্ছে, তাদের অনেক এনার্জি চলে যায় এটার পিছনে। একটা অসুস্থ মানুষের অত এনার্জি গেলে তার তো অন্য অর্গানগুলো তখন ফেস করতে পারে না, সেই জন্য ওনাকে রেস্টে রাখা হয়েছে। সো ফার আই হ্যাভ বিন টোল্ড ওনাকে রেস্টে রাখা হয়েছে, রেস্টে আছে, সবগুলো অর্গানের ট্রিটমেন্টগুলো ঠিক মতো করা যাচ্ছে। সো শি ইজ নট বিং হেল্প ইন সার্ভাইভালের জন্য তাকে যন্ত্র দিয়ে বাঁচিয়ে, তা নয়। যন্ত্র দিয়ে সাময়িকভাবে তাকে অ্যাটলিস্ট রেস্ট দিয়ে ট্রিটমেন্টগুলো বেটারভাবে করা যাচ্ছে। দ্যাট ইজ দি আদার ওয়ে। আপনি যেটা বলেছেন, দ্যাট ইজ এ ভেরি গুড এক্সপেকটেশন বা এ ভেরি গুড অ্যানালাইসিস। যে কোনো মানুষের শুনলে পরে প্রথম এইটা চিন্তা আসবে, দ্যাট ইজ ট্রু, বাট দ্যাটস নট দি কেস হিয়ার। আমি কি কেসটা বোঝাতে পারছি কিনা? গুড, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি আমি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস জানতে চাই যে এই যে ওনাকে যে
ভিভিআইপি ব্যক্তিত্বের মর্যাদায় উন্নীত করা হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? আপনি তো ক্যাডেটের ছাত্র, সো ইউ আন্ডারস্ট্যান্ড এগুলো আপনার অনেকগুলি, এটা ইট হ্যাজ লটস অফ ইমপ্লিকেশনস। নাম্বার ওয়ান, এর মধ্যে নন মেডিকেল টার্ম চলে আসবে, আই মাই অ্যাপোলজিস ফর দ্যাট। আমি ওটার জন্য হাসান ভাই যতটা কোয়ালিফাইড, আমি ওই কোয়ালিফিকেশন নাই আমার। সোশ্যালি বলার জন্য হাসান ভাইয়ের যত বেশি কোয়ালিফিকেশন, ওই কোয়ালিফিকেশন আমি না, আই এম নট অ্যাট হিজ লেভেল। তবুও বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ভিভিআইপি ভেরি ভেরি, বুঝতেই পারছেন সাধারণ মিনিংটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তার মানে জেনারেলি হোয়াট ইজ আইসিইউতে কেন নেওয়া হয়? ডু ইউ নো দি রিজন? রিজন হচ্ছে 1% 1 নার্স or 2% মোর ইন্টেন্সিভ, আরো বেশি নিবিড়ভাবে দেখা। একটা ফ্লোরে 20 জন লোক আছে, একজন নার্স দেখছে, আর একটা ফ্লোরে 2জন মানুষ আছে, একজন দেখছে, কোনটা নিবিড় হবে বেশি? মোর দ্য নাম্বার অফ দি পিপল হু আর ওয়াচিং, তাদের নাম্বার যখন বাড়বে টু দি রেশিও অফ দি পেশেন্টস, তখন এটা হচ্ছে দ্যাট ইজ ইন্টেন্সিভ কেয়ার। কিন্তু ওনারটা তো ইন্টেন্সিভ কেয়ার না, ওনারটা আরও বেশি। সেটা হচ্ছে যে দেয়ার আর অ্যাসাইন পিপল জাস্ট ফর দ্যাট পেশেন্ট। এটা তো ফ্লোরে থাকে না, একটা নর্মাল ফ্লোরে তো এটা থাকে না, আইসিইউতেও থাকে না। একটা নার্সের আন্ডারে দেখবেন 2টা 3টা করে বেড থাকে। আপনারা যদি জান নাই আইসিইউতে গেলে দেখবেন যে ওর যে নার্স সে এসে বলবে, আরেকজন নার্স কথা বলবে না, তখন ওর যে নার্স সে, এটা শোনেন না আপনারা, অনেকবার শুনছেন তো। ওইরকম আর কি, একটা নার্সের আন্ডারে 2টা 3টা 4টা করে পেশেন্ট থাকে, ডিপেন্ডিং অন দি অ্যাভেলেবিলিটি। আর এইটা হচ্ছে ইট ইজ আ স্পেশালি ফোকাসড অন হার অনলি। দ্য নার্সেস যাদেরকে আনা হয়েছে, তারা চুজ করা হয়েছে যে উইচ নার্সেস আর এবল টু ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। মাঝে মধ্যে যে এগুলো কে করতে পারবে ঠিক মতন। তো ওনার ইয়েটা হচ্ছে, দিস ইজ ওয়ান সাইড, এটা হচ্ছে মেডিকেল সাইড থেকে ভিভিআইপি। আর এছাড়াও উনি যদি ভুল না হয়, সামাজিক কথার মধ্যে চলে যাচ্ছি, শি ইজ দি অনলি, এখন আমাদের কাছে উপস্থিত অনলি রাজনৈতিক মুরব্বী। আজকের যে রাজনীতিতে যে বিক্ষিপ্ত অবস্থা সবার, যে কে কোন দিকে যাবে না যাবে, কে লাট সাহেব কে না, কে বড় সাহেব কে না, কে আগামীতে ভোট পাবে কে পাবে না, এই যে একটা বিরাট বড় ব্যতিক্রমী একটা সময় চলছে আমাদের, যেখানে কে যে কার কেউ জানে না। বাট যদি বেগম জিয়া দাঁড়িয়ে যদি বলেন উনি যে আমি এসেছি, তোমরা আসো, মোস্ট অফ দি নেশন উইল গো অ্যান্ড অ্যাসেম্বল বিহাইন্ড হার। যার জন্য ওনাকে আজকের সিচুয়েশনের রাজনৈতিক মুরব্বী বলা চলে। সেক্ষেত্রে রাজনৈতিকভাবেও শি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। বাট মেডিকেলি ইম্পর্টেন্ট পার্সন মানে শি হ্যাজ মোর কেয়ার দ্যান এনিবডি এলস। শি হ্যাজ গট মোর পিপল টু লুক আফটার হার দ্যান এনিবডি এলস। ওই যে আপনার যে বেল শুনতে হয়, একজন নার্স স্টেশনে বসে থেকে সে বেল শুনে, তারপরে এতে দেখে, মনিটরে দেখে যে কোনটা বেল দিচ্ছে, আচ্ছা 4 নাম্বার বেড, 4 নাম্বার বেডে কেন বেল দিচ্ছে, 4 নাম্বার বেডে প্রেস করে, দেখে যে ও এটা শ্বাস ভালো নিতে পারছে না, তখন সে জাম্প করে উঠে চলে যায়। এইটা না ওনার ক্ষেত্রে 1% ইজ কন্টিনিউয়াসলি ওয়াচিং অ্যান্ড মনিটরিং হার। দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনস ট্রিটমেন্ট ইন অ্যান আইসিইউ। সো আরেকটা প্রশ্ন করতে চাই যে আগামী কত ঘন্টা মনে করেন যে যদি মানে এইরকম স্টেবল থাকে, এইরকম ঔষধ মানে উনি ট্রিটমেন্ট নিতে পারেন, দেন হোপ টু আর একটু বাড়বে? আর আগামী কত ঘন্টা ক্রুশিয়াল হতে পারে বলে আপনার মনে হয়? এটা বলাটা খুব ডিফিকাল্ট। আই এম নট ওয়াচিং হার, আই এম নট ট্রিটিং হার। আমি শুধুমাত্র ডাক্তার বলেই আমি একটা কথা বলাটা ঠিক হবে না আমার মনে হয়, কারণ আই এম টকিং অন পাবলিক ডোমেইন। জি, আই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। সেই ক্ষেত্রে আমি সত্যি কথাটা হচ্ছে যে আমি ট্রিটমেন্ট করছি না। যারা ট্রিটমেন্ট করছে তারা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তার মানে এই না যে আমি সব জানি। আমি জানতে পারলে যেটুকু জানবো, পাবলিক তো যারা শুনছে ডাক্তার মাসুদ কথা বলছে, আই ক্যানট গিভ এনি মেসেজ যার উপর আমার নিয়ন্ত্রণ নেই। সেটা যদি দিই তাহলে লোকেরা মানে আই ক্যানট ডু দ্যাট, আর কি বলতে পারবো না। সো ওভারঅল যে ট্রিটমেন্ট চলছে, এই পুরো ট্রিটমেন্ট, যেমন ধরেন আমেরিকার জন হপকিন্স থেকে দেখা হচ্ছে, চায়না থেকে গিয়েছে, লন্ডন থেকে দেখা হচ্ছে, বাংলাদেশ থেকে, আরও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে। এটাকে বাংলাদেশের ইতিহাসে কি আপনি এই ধরনের ট্রিটমেন্টের নজির কখনো হয়েছিল এর আগে? না, কারো ক্ষেত্রে হয়েছে কিনা আমার আসলে জানা নেই। আমি একদম যদি না বলে দিই, তার মানে আমি জানি যে কারোরটা হয়নি, তা তো আমি জানি না।
তবে আমি কাউকে শুনি নাই এরকম এত বেশি। দ্য বোর্ড ইজ কনসিস্টিং অফ জন হপকিন্স, দ্য বোর্ড ইজ কনসিস্টিং অফ লন্ডন, দ্য বোর্ড ইজ কনসিস্টিং অফ আমেরিকা, ইউএস এর আমাদের আমি নাম বলতে পারি, আপনারা চিনেনও তাকে। হি ইজ ট্রিটিং দিস পেশেন্ট। বাংলাদেশের থেকে কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালিকদার, বাংলাদেশের থেকে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ফর্ম সিদ্দিকি, দিস পিপল আর অল অ্যাট এ টাইম লুকিং আফটার হার, and intervention and ideas from China also. তো সব জায়গা থেকে ইটস এ হিউজ বোর্ড প্লাস দি ফ্যামিলি, ফ্যামিলির মেম্বাররা থাকছে, ছেলের বউ, দে আর অলসো দে আর লিসনিং অ্যান্ড দে আর হেল্পিং ইন ডিসিশন মেকিং। এটা ডাক্তাররা একা ডিসাইড করতে পারে না। যখন মেজর কোনো ডিসিশনের ব্যাপার আসে যে শুড আই গো ইন টু দ্যাট, দিজ আর দি প্রোজ অ্যান্ড কনস, এটা বোঝার পরে পরিবার যখন তাদেরকে হ্যাঁ বলে, তারপরে ইটস এ হিউজ কমপ্লেক্স একটা বিরাট বড় একটা ইয়ে। এবং এটা দিনের মধ্যে 3 থেকে 4 বার করে ছোটোখাটো বোর্ড বসছে, বড় বোর্ড মাঝে মাঝে বসছে। আর সবচেয়ে মজার ব্যাপার এবং আনন্দের ব্যাপার এটা যে আমাদেরই জানাশোনা, আপনাদের সবারই মোটামুটি চিনতে পারবেন বললে পরে, আমি তার পারমিশন পেলে তার নাম বলে দিতে পারতাম। তাকে দেখেছেন আমার বাসায় বহুবার। হি ইজ অকুপাইং 80% অফ দি বোর্ডস টাইম। তার মানে তার একটা বিরাট বড় ইনপুট আছে আর কি এখানে। তো এটা যথেষ্ট চেষ্টা করা হচ্ছে আল্লাহর রহমতে। বাদ বাকি আল্লাহ ভরসা। আলটিমেটলি একটা জায়গাতে এসে ইউ হ্যাভ টু সে দ্যাট রেস্ট ইজ ইন দি হ্যান্ড অফ গড, এভরিথিং এলস ইজ বিং ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনি কমেন্ট যে তারেক রহমান সাহেব বলা যাচ্ছে এনি মোমেন্ট তিনি দেশে ফিরতে পারেন, এটা পলিটিক্যাল ব্যাপার, এনি আইডিয়া? না, এগেন আমি বললাম যে হাসান ভাইরা থাকতে আমার এসব ব্যাপারে বড় কমেন্টে যাওয়াটা অনেকটা ধৃষ্টতা হয়ে যায় আর কি। তো যতদূর বুঝি, অনেস্টলি যতদূর বুঝি সেইটুকু বলতে পারি যে এর আগেও আমি খুঁজে বার করার চেষ্টা করছি হোয়াই ইজ নট কামিং, আসছে না কেন। ওইখান থেকে হোয়াট আই হ্যাভ অবজার্ভ দ্যাট সে নিজেও বলেছে দ্যাট তার আসা যাওয়াটা নির্ভর করছে আরো অন্যদের উপরে, সে একা নিয়ন্ত্রক নয়। He is being fed with some news or some information যে আপনার আসলে পরে এই ক্ষতি হতে পারে। এখন ওইটা নিয়ে আলোচনা করতে গেলে বিশাল এক আলোচনা করা যাবে যে why he is being told like that, আমি যতদূর জানি why he is being okay, so what is the clue? Well, সে না আসলে পরে I mean it's a nice -2. বেগম জিয়া অসুস্থ এবং তার ছেলেকে আসতে দেওয়া হয় না। It's a nice -2. Who is the beneficiary? একটু দেখেন বেনিফিশিয়ারি কে, এটা লাভ হয় কার? দুইটা পক্ষের। একটা হচ্ছে লাভ হয় ভারতের, they need to have a compromising people, যেটা বেগম জিয়া নন। আর একটা লাভ হয় আপনার সালাউদ্দিন সাহেবদের, they become leaders, বিরাট বড় নেতা হয়ে যায় তারা, এরা যদি না থাকে, and they can decide lot of things. তো এরা these are the people যারা হয়তো ইনহিবিশনটা দিচ্ছে যে প্রবাবলি। তবে হয় কি মায়ের ব্যাপার তো, পিপল মে টেক এনি রিস্ক, নিয়ে নিতে পারে, যে কোনো সময় একটা রিস্ক নিতে পারে যে ইটস মাই মাদার অ্যান্ড ইফ শি হ্যাজ টু গো আই উইল গো নো ম্যাটার হোয়াট, এরকমও হওয়ার সম্ভাবনা আছে আর কি। পিপল মাইট টেক এ রিস্ক লাইক দ্যাট, যতই তাকে রিস্ক বলা হোক। তারপরে মা আপনাদের সবার মা আছে, আমাদের সবার মা মানে চলে গেছে, বা উই নো মা কি জিনিস। তো মায়ের ব্যাপারে কোনো যুক্তি তর্ক অনেক সময় কাজ করে না, নাথিং ওয়ার্কস। শুধু মনে হয় যে মায়ের পাশে যাই, এটা মনে হয় আর কি। তো এটা যদি তার মনে হয় তাহলে পরে ইউ মাইট ফাইন্ড হিম বিসাইড হার বেড, ইউ নেভার নো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হাসান ভাই, এনি আদার কোয়েশ্চেন? নো, থ্যাংক ইউ আপনার সময়ের জন্য, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। যাই আমাদের সাথে আছেন কাজী ফজিয়া এবং হাসান ভাই, দুজনকে শুভেচ্ছা। কাজী ফজিয়া, আপনার কাছে আগে জেনে আগে যেটা কারেন্ট ইস্যু, হাসান ভাইয়ের কাছে যাবো, যে ইমিগ্রেশন নিয়ে আপনি জানেন যে এটা খুবই ক্রুশিয়াল এবং খুব মানে একটা খুব বাজে সময় অতিবাহিত করছে সব কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটি। এই অবস্থায় আইস সর্বত্র দরপাকড় করছে, মানুষের মধ্যে আতঙ্ক আছে। আনডকুমেন্টেড তারা জানেন না তাদের কি করতে হবে এবং তাদের কী ধরনের হেল্প প্রয়োজন। আপনি তো ইমিগ্রেশন নিয়ে, ইমিগ্রেন্টদের নিয়ে কাজ করেন। সো এই যে বর্তমান সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনারা কি অফার করছেন যারা আনডকুমেন্টেড আছে বা যারা অসহায় মানুষ, যাদের কোনো জায়গা যাওয়ার জায়গা নেই, তাদের ব্যাপারে আপনাদের অফারটা কি? দেখেন,
একটুখানি পিছনে যদি যাই তাহলে জোহরান মামদানি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা সফল মিটিং করলো, তখন আমরা বেশ খুশি হয়েছিলাম যে আমরা কিছুদিন হয়তো একটুখানি রিলিফ পাবো, ন্যাশনাল গার্ড অথবা ইমিগ্রেশন রেটটা নিউ ইয়র্কে একটু কম হবে। কিন্তু ওনার মিটিংয়ের পরক্ষণেই যখন ডিসি শুটিং হলো, ডিসি শুটিংয়ের পরে আপনার সেই আশাটা ধূলিসাৎ হয়ে গেল। কারণ যে মানুষটা এটার পিছনে ছিল সে আফগান ডিসেন্ট এবং সে মুসলিম। সো খরকটা তো আনডকুমেন্ট ইমিগ্রেন্টদের উপর, মুসলিমদের উপর, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর উপরেই আসবে, বোঝা গেল। আরেকদিকে দেখেন সে সিআইয়ের সাথে কাজ করতো, একটা লোক যে কিনা বাইডেন আমলে বা তার আমলে কাগজ পেয়েছে, সেই লোকটার হাতে অস্ত্রপাতি আছে কাউকে গুলি করার জন্য। কেমন যেন একদম সাজানো সাজানো মনে হচ্ছে বিষয়টা। আর ট্রাম্পের মূল এজেন্ডা হলো এই দেশকে ইমিগ্রেন্ট মুক্ত করা, মুসলিম মুক্ত করা, কালো মুক্ত করা। সে শুধু সাদা মানুষদের প্রায়োরিটি দেয়, এটাতে কখনো কোনো ভুল হচ্ছে না। সো বেইজ অন ডিসি শুটিং একটুখানি ঝামেলা বেড়ে গেছে। লোকজন এখন দুই ধরনের ডেপুটেশন চলতেছে। একটা হলো বিভিন্ন জায়গায় আইস দেখা যাচ্ছে, যেমন আজকে রিসমন্ড হিল থেকে একটা খবর পেয়েছি আইস ছিল। যেদিন ক্যানেল স্ট্রিটে রেড হয় সেদিন এলমাস্টে একটা রেড হয়েছে। সো এরকম টুকটাক খবর পাইতেছি আমরা। এই এই জিনিসগুলো আমার যেটা বিশ্বাস এখন ঘটতে থাকবে। কিন্তু তারও ডেঞ্জারাস হলো যে যখন কমিউনিটিতে আইসের রেড হতে যাচ্ছে, জনগণ তো প্রতিরোধ করে তুলতেছে। আপনারা জানেন যে ক্যানেল স্ট্রিটে একটা পার্কিংই মানুষ ব্লক করে দিছিল, একটা রীতিমতো যুদ্ধর মতো অবস্থা। কিন্তু ডেঞ্জারাস জিনিসটা হলো যেটাকে আমরা বলতেছি সাইলেন্স ডেপুটেশন। মানে আপনাকে ফেডারেল প্লাজায় ডাকতেছে, ডাকার পরে গিয়ে আপনার কাগজপত্র রেখে আপনাকে ওইখান থেকে এই ডিটেনশনে পাঠাই দিতেছে। অথবা যদি বাচ্চা কাচ্চা ফ্যামিলি কেস হয় তাহলে আলটিমেটাম দিয়ে দিচ্ছে যে তোমাকে 1 মাসের মধ্যে দেশ ছেড়ে যেতে হবে। তার মানে হলো যে তারা আর কষ্ট করে রেট দিতে যাচ্ছে না, তারা লোকবল জনবল গাড়ি নিয়ে করতেছে না, তারা এখন লোকজনকে ডাকতেছে। তো এইসব ক্ষেত্রে আমাদের জন্য মানে প্রতিরোধ গড়ে তোলা সাংঘাতিক কঠিন ব্যাপার। যেই আইস রেট আপনার পাড়া মহল্লাতে বিল্ডিংয়ে হইতেছে, সেগুলোর জন্য প্রতিরোধ হইতেছে। সমস্ত জায়গায় আইসওয়াস গ্রুপগুলা গিয়ে বাধা দিতেছে, চিল্লাপাল্লা করতেছে। আমাদের কাছে ট্যাক্স মেসেজ চলে আসে, তখন আমরা ফোন করে যাদেরকে চিনি তাদেরকে অ্যালার্ট করে দেই। কিছু কিছু জায়গায় দোকানে দোকানে বাঁশি দেওয়া হইতেছে, যেন আইস দেখলে বাঁশি ফু দেয়, আর এলাকার মানুষকে বলতেছে বাঁশি ফুয়ের মানে হলো আইস আসছে, সুতরাং সবাই যেন কেয়ারফুল হয়ে যায়। এরকম যেটা ডিফেন্সিভ জিনিস মানুষ অর্গানাইজ করতেছে। কিন্তু যেটা মানুষের পক্ষে সম্ভব না হলো, যারা ইন্ডিভিজুয়াল হাইটা হাইটা চলে যাচ্ছে ফেডারেল প্লাজাতে হাজিরা দিতে, তারা হলো সমস্যা। যাদের কেস রিক্সে আছে, মনে করেন ডেপুটেশনের সম্ভাবনা আছে, অথবা আগে ডেপুটেশন হয়েছে আর এখন ফলো আপ মানে আপিল করছে বা ওরকম জিনিসগুলো সব ডিনাই হইতেছে। সো কিছু কিছু লয়ার জনগণকে বরং না করতেছে যেন না যায়। আমাদেরকে অনেক লোক জিজ্ঞেস করে, আমরাও টেকনিক্যালি মানুষকে বলতেছে নিরাপদ থাকার জন্য যা করণীয় করেন। অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করে, ও আমার তো ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটিতে কাজ করতে পারবো না, আমার তো বাচ্চা স্কুলে পাঠাইতে পারবো না। কেউ যদি তার ঠিকানা চেঞ্জ করে তাহলে পরে তার বাচ্চা স্কুলে পাঠাইতে কোনো সমস্যা হওয়ার কথা না। আগের ঠিকানা যেখানে সেখানে স্কুলের চিঠিপত্র রাখবে। মানুষের মেইলিং অ্যাড্রেস যেটা দিছিল শুধু সেটাকে একটুখানি পাল্টাই দিয়ে মানুষকে নিরাপদ থাকার চেষ্টা করতে হবে। অনেকে বলে আমি তো কাজ করতে পারবো না, আমার তো এটা। তা আমি মানুষকে বলি যে আপনি কাজ করতে পারবেন না, এটা হলো একটা জিনিস সত্য কথা। আর একটা জিনিস হলো আপনাকে যদি পাঠাই দেয় তাহলে যেটুকু আপনি ক্যাশে ট্যাশে একটা কাজ করতে পারবেন তাও তো তখন পারবেন না। বাড়িতে আপনি কত কষ্ট প্রতিকূলতা স্বীকার করে 16-17টা দেশ ক্রস করে আসছেন, এখন আপনার চিন্তা আপনি ফার্দার ইয়ে করবেন কিনা। বেশিরভাগ মানুষ ফার্স্টেশন থেকে জিজ্ঞেস করে কতদিন, তা আমরা বলি যতদিন ট্রাম্পের এই রোশানল চলতে থাকবে। এগুলো তো সব আনসার্টেন জিনিসপত্র। এখন আমাদের কাছেও ঠিকঠাক উত্তর নেই। যেরকম আমরা গতবার ট্রাম্পের সময় যত নো ইওর রাইটস করে ঠেকাইতে পারছে, এইবার তো নো ইওর রাইটস আর কাজ হইতেছে না, কারণ তারা তো উন্মুক্ত জায়গায় যাইতেছে। তারা বিভিন্ন প্লাজায় যায়, ওয়ার্কার হাবগুলা যেখানে ডে লেবাররা দাঁড়ায় থাকে ওইখানে যায়, যে বিল্ডিংয়ে আনডকুমেন্ট মানুষ বেশি আছে সেই বিল্ডিংয়ে যায়। তো তারা তো আর আগের মতো দরজা খোলার প্রক্রিয়াতে নেই। সুতরাং মানুষকে একটা জিনিস চিন্তা করতে হবে, ঐক্যবদ্ধভাবে এটা চেষ্টা করতে হইব। ঐক্যবদ্ধ চেষ্টাটা কিরকম, একটা মহল্লার প্রতিটা দোকানপাট জানবে নো ইওর রাইটস কি জিনিস, এবং প্রতিটা দোকানপাট একটা কিছু করবে যেটাতে পুরা এলাকার মানুষ জানতে পারে যে এখানে আইস রেড হইতেছে এবং মানুষ সাবধান হয়ে যেতে পারে। এইটাই করছে ক্যালিফোর্নিয়াতে, শিকাগোতে, বিশেষ করে শিকাগোতে এই সমস্ত টেকনিকগুলা করছে, যেটা আমরা দেখছি ক্যানাল স্ট্রিটে নিউ ইয়র্কেও শুরু হয়েছে। এটা আশার বাণী।
মানুষ নিজেরই অ্যারেস্ট করে ব্লক করছে আইসের গাড়ি। এখন দেখেন যাদেরকে অ্যারেস্ট করছে তারা সবাই ক্রিমিনাল চার্জ হয়েছে 6 মাসের। তো এই যে মানুষ এতটা রিস্ক উঠাইতেছে, এটা মানবিক, এবং এই মানবিকতার সংখ্যা নিউ ইয়র্কে দিনে দিনে বাড়বে। এখন মামদানি প্রশাসন ক্ষমতায় আসার পরে তাদেরকে চিন্তা করতে হবে তারা কি করবে, কারণ এখন পর্যন্ত আমরা দেখতেছি পুলিশ ভালো হেল্প করতেছে আইসকে। আমাদের কমিশনার টিসকে ক্ষমতায় রাখা হয়েছে, ঠিক আছে, মামদানি যদি ভালো চিন্তা করে রাখে তো এটা তো খুবই ভালো, কিন্তু আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি আইস এনওয়াইপিডির সাথে কোলাবোরেট করে কাজ করতেছে, এনওয়াইপিডি তাদেরকে সাপোর্ট করতেছে। আর এই লিয়াজোটা ভাঙা লাগবে আমাদের। এই ধরনের পার্টনারশিপ তারা করতে পারে না। নিউ ইয়র্ক সিটিতে একটা আইন আছে যেটাতে নিউ ইয়র্ক পুলিশ কখনোই আইসকে সাপোর্ট করতে পারবে না। আমরা বিলটা অনেক কষ্ট করে পাশ করাইছিলাম, সেই বিলটা কিন্তু বলবৎ আছে। সো আমাদের আন্দোলন করতে হবে, যেরকম আজকে দেখছেন প্রচুর সিটি কাউন্সিল মেম্বাররা আন্দোলন করতেছে। আমাদেরও আন্দোলন করতে হবে এই আইস আর এনওয়াইপিডির কোলাবোরেশন ভাঙার জন্য, আর আন্দোলন করতে হবে যাতে করে ন্যাশনাল গার্ড নিউ ইয়র্কে না পাঠায়। সো আপাতত এইটুকুনি। ইন্ডিভিজুয়াল সার্ভিস হলো, কেউ যদি অ্যারেস্ট হয় তাহলে সে কল করতে পারে, যেটাকে বলে আইডিপির একটা হেল্পলাইন আছে, তাদের আত্মীয় স্বজন আইডিপির হেল্পলাইনে কল করতে পারে, কল করে জি, দেখতে পারে তারা কোনো সাহায্য দিবে কিনা। কিন্তু আসলে হইলো এইসব ল ফার্মগুলো সব আউট অফ ক্যাপাসিটি। ভালো হয় মানুষকে ডিটেনশনে নিলে তার যে লয়ারটা ছিল তার সাথে যোগাযোগ করা, লয়ার কোনো কিছু করে আটকাইতে পারে কিনা ডেপুটেশনটা। ভিতরে গেলে ডেপুটেশন আটকানোও যায়, বেশ কিছু কেস আটকে গেছে, এবং আটকে যাওয়ার পর বেশ কিছু কেসের আবার ভালো রেজাল্টও আসছে। তো আমি এইটুকুনি বলবো আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কাজী ফৌজি, আপনাকে অনেক ধন্যবাদ। যেন হাসান ভাই আপনার কাছে যাই, টেনেসি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 7-এর নির্বাচন, এবং বলা হচ্ছে যে ট্রাম্পের জন্য, ট্রাম্পের যে পাওয়ার, এই পাওয়ারের জন্য ইটস এ বিগ আপনার অগ্নিপরীক্ষা যাকে বলা হয়, যে অগ্নিপরীক্ষা তার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। আমরা ফলাফলটা পেয়ে গেছি। এই আসনটা হচ্ছে টেনেসিতে, আর টেনেসি আপনারা জানেন একটা রেড স্টেট, এবং এই আসনটাতে ট্রাম্প নিজে +22 ভোটে, 22% ভোটে জিতেছিলেন, এবং গত বছরে মার্ক গ্রিন এই একই আসনে তিনিও 22% ভোটে জিতেছিলেন। ফলে একদম রুবি রেড একটা স্টেটে, একদম রুবি রেড একটা ডিস্ট্রিক্টে ডেমোক্রেট যে ফাইট করবে সেটাই একটা বিস্ময়ের ব্যাপার। এবং আমরা এই মাত্র ফলাফল দেখতে পাচ্ছি যে প্রায় 6% ভোটে রিপাবলিকান প্রার্থী জিতে গেছেন। 6-7 হাজার ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী জিতে গেছেন। এক্সাক্ট নাম্বারটা এখন আমরা জানি না, কিন্তু রাফলি আন্ডার 10,000 ভোটে তিনি জিতবেন। এটা সিগনিফিকেন্ট কেন? একটু আগে বললাম যে এটি একটি টিপিক্যাল নয়, এটা একটা রুবি রেড রিপাবলিকান রাজ্য, অঙ্গরাজ্য, যেখানে ট্রাম্প বিপুল দাপটে জয়লাভ করেছিলেন। এই যে 22 থেকে 6% নেমে আসলো, এর মানেটা কি? এতগুলি লোক, এই 15% লোক অধিকাংশই ট্রাম্পের দলের লোক, যারা দল ত্যাগ করে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিচ্ছে। তার মানে ভোটটা প্রোটেস্ট ভোট। ট্রাম্পের পক্ষ ত্যাগ করে ডেমোক্র্যাটদের পক্ষ দেওয়া মানে হচ্ছে ইটস এ ভোট এগেনস্ট ট্রাম্প। কারণটা কি? ভেরি সিম্পল। ট্রাম্প আমাদের প্রমিস করেছিলেন তিনি জিনিসপত্রের দাম কমাবেন, জীবনযাত্রাকে অ্যাফোর্ডেবল করবেন। টেনেসি এই সাথের যে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট, তিনি টিপিক্যাল একজন প্রগ্রেসিভ ক্যান্ডিডেট। এওসি সেখানে যে তার পক্ষে ক্যাম্পেইন করেছে, তাকে বলা হচ্ছিল টেনেসির নিউ এওসি, এবং তার ফোকাসে ছিল অ্যাফোর্ডেবিলিটি। সেই অ্যাফোর্ডেবিলিটি ইস্যু নিয়েই দেখলাম আমরা এই রুবি রেড রিপাবলিকান স্টেটে একজন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট মাত্র 6-7% ভোটে হেরে গেলেন। এটা একটা মেসেজ ফর রিপাবলিকানস যে তোমরা যদি এই অ্যাফোর্ডেবিলিটি ইস্যুটা রিজলভ না করতে পারো, তাহলে কিন্তু ভাই মধ্যবর্তী নির্বাচনে তোমাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই অ্যাফোর্ডেবিলিটি ইস্যুর কারণে, মূলত এই অর্থনৈতিক ইস্যুর কারণেই ট্রাম্পের জনসমর্থন ক্রমান্বয়ে কমে আসছে। 76% আমেরিকান, তার মধ্যে রিপাবলিকান আছে, ডেমোক্রেট আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, তারা মনে করে যে দেশ সঠিক পথে যাচ্ছে না, যে ইকোনমিটা সঠিক পথে যাচ্ছে না। ট্রাম্পের নিজের অ্যাপ্রুভাল এই মুহূর্তে মাত্র 37%। কোনো জনমত জরিপে এটা বেড়ে 41% দেখেছি আমরা, বাট অন অ্যান অ্যাভারেজ 37-38% তার অ্যাপ্রুভাল রেটিং। তো এটা একটা ব্যাড নিউজ রিপাবলিকানদের জন্যে। 1 বছর পরেই তারা যাবে মিড টার্মে। মাথা রাখবেন যে এই মুহূর্তে
কংগ্রেসে অবস্থানে কিরকম, 219, 214, 219 হলো গিয়ে রিপাবলিকান, 214, 218টা সিট পেলে তবে আপনি কংগ্রেস নিয়ন্ত্রণ করতে পারবেন। আগামী জানুয়ারি মাসে আমাদের মার্জরি টেলর গ্রিন তিনি পদত্যাগ করেছেন, তার সিটে নির্বাচন হবে। ফলে আমরা ভাবতে পারি যে এই 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 ট্রাম্পের শাসন আমলেই কংগ্রেসের ক্ষমতার হাত বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার চেয়ে বড় কথা, মধ্যবর্তী নির্বাচন আগামী বছরে এই সম্ভাবনাটা আরো স্পষ্ট হচ্ছে। মানুষ ক্ষিপ্ত কেন? একাধিক কারণে। একটু আগে কথা বললাম ইমিগ্রেশন নিয়ে। ট্রাম্প গতবার জিতেছিলেন মূলত আফ্রিকান আমেরিকান এবং হিসপ্যানিকদের ভোটার কার্ডের অলমোস্ট +40 কোনো জায়গায় তিনি জিতেছেন হিসপ্যানিকদের। সেই হিসপ্যানিক ভোট সম্পূর্ণ উল্টো হয়ে আসে। আমরা দেখলাম নিউ জার্সিতে, দেখলাম আমরা দেখলাম ভার্জিনিয়াতে কিভাবে হিসপ্যানিকরা রিপাবলিকান দল ছেড়ে ডেমোক্রেটিক দলের পক্ষে ভোট দিচ্ছেন। এটা একটা কারণ। অন্য বড় কারণ হচ্ছে অফকোর্স অ্যাফোর্ডেবিলিটি বা ইকোনমি। ট্রাম্প সাহেব ইকোনমিকে শুধরাতে পারেননি। যেমন আজকের খবরটা বলি আমি, আমরা দেখেছি কি ট্রাম্প সাহেব বলেছেন যে ট্যারিফ যে বসিয়েছেন সেই ট্যারিফটা পাবলিকের উপরে ধার্য করা হবে না। কিন্তু আসলে ট্যারিফ তো হচ্ছে কি ট্যাক্স। এই ট্যাক্স কে পে করে? যে আমদানি করে তাকেই পে করা হয়। একদিন পর্যন্ত অধিকাংশ বড় বড় কোম্পানি কিন্তু এই ট্যাক্সটা অ্যাবজর্ব করে নিয়েছিল। কিন্তু গতকাল দেখেছি আমরা প্রাইস ক্লাব মামলা করেছে। কি মামলা করেছে? যে আমাদেরকে এই টাকাটা ফেরত দাও, আমাদেরকে এই এত আমরা যে ট্যারিফ দিয়েছি সেভারাল বিলিয়নস অফ ডলার্স আমরা ট্যারিফ দিয়েছি, উই ওয়ান্ট ইট ব্যাক। তার মানে কোম্পানিগুলো এখন বলা শুরু করেছে যে হ্যাঁ এটা ট্যাক্স, এটা বিদেশিদের উপর ধার্য করা হয়নি, আমাদের উপর ধার্য করা হয়েছে। এবং দেখবেন যে আগামীতে আরো বড় বড় কোম্পানি যেমন ওয়ালমার্ট মনে করা যাক, বা আরো যে সমস্ত বড় বড় কোম্পানি আছে যারা মূলত কনজিউমার গুডস দিয়ে ডিল করে, যারা 80% বিদেশ থেকে আমদানি হয়ে আসে, তারা দেখবেন যে এই দাবি করা শুরু করবে। অন্য কথায় রিপাবলিকান পার্টি এই অ্যাফোর্ডেবিলিটি ইস্যুতে কমপ্লিটলি এক্সপোজ। এটা একটা ব্যাপার। আমি চট করে শেষ করছি তাই আর একটা বিষয় বলে। আর একটা বিষয়, ট্রাম্পের দলের ভিতরে ক্রমশ অসন্তোষ বাড়ছে, তা হচ্ছে ট্রাম্পের ফরেন পলিসি। আপনারা দেখতে পাচ্ছেন মার্জরি টেলর গ্রিন কি বলছিলেন। তিনি বলছিলেন যে ভাই ট্রাম্প, তুমি তো দেখি সবসময় শুধু ফরেন পলিসি নিয়ে আছো, তুমি তো আমাদের বলেছিলে আমেরিকা ফার্স্ট, কিন্তু এখন থেকে তুমি ইউক্রেন নিয়ে বসে আছো, তুমি গাজা নিয়ে বসে আছো, এখন তুমি ভেনেজুয়েলা নিয়ে বসে আছো। আজকে ভিক্টর অরবান আসে হাঙ্গারি থেকে মিটিং করছে, তুমি আগামীকাল আসছে সালমান বিন আসছে সৌদি আরব থেকে। তো আমাদের জন্য সময় তোমার কোথায়? ট্রাম্পের ফোকাসটা ক্লিয়ারলি শিফট হয়ে গেছে আমেরিকার ফার্স্ট থেকে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট। এবং সর্বশেষ যে অবস্থা ঘটেছে এবং স্ক্যান্ডাল ঘটেছে তা হচ্ছে ভেনেজুয়েলায় নিয়ে। আপনারা জানেন ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র একটা আক্রমণের পায়তারা করছে। আমরা এও জানি যে ট্রাম্প সাহেব ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছেন সিআইএ ওভার্ট অপারেশন করতে পারবে, মানে জমিতে যে ল্যান্ডে যে হামলা করতে পারবে, সেরকম একটা পারমিশন তিনি দিয়েছেন। আমরা আজকে কি জেনেছি, গত সপ্তাহে ইতিমধ্যে প্রায় 11টা বা 12টা কেস ঘটেছে যেখানে আমেরিকা বোমা ফেলেছে ভেনেজুয়েলার সমুদ্র সীমায়, এবং প্রায় 40 জন বা তার চেয়ে বেশি বোধ করি মানুষ মারা গেছে। বলা হচ্ছে সবাই ড্রাগ ডিলার্স। কিন্তু একটি কেসে আমরা দেখতে পাচ্ছি, সেই কেসে প্রথমবার মিসাইল আক্রমণে একদল লোক মারা গেছে, দুজন বেঁচে যায় এবং সে দুজনকে দ্বিতীয়বার আক্রমণ করা হয় এবং আক্রমণ করে মেরে ফেলা হয়। সকল যুদ্ধ আইনে বলা আছে যে যুদ্ধের সার্ভাইভারদের তুমি মারতে পারবে না, যারা বেঁচে গেছে তাদের তোমাকে অ্যারেস্ট করতে হবে, তোমাকে উদ্ধার করতে হবে। কিন্তু উদ্ধার না করে তাকে মিসাইল আক্রমণে হত্যা করা হয়েছে। প্রথমে হেক্সেল বলেছিলেন যে তিনি মুখে অর্ডার দিয়েছেন যে প্রত্যেকটা লোককে খুন করতে হবে, মেরে ফেলতে হবে। হেক্সেল মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স সেক্রেটারি, এখন বলা সেক্রেটারি অফ ওয়ার বলা হয়। তো তিনি আজকে বলেছেন না, এটা আমি বলিনি, আমি দেখিনি, এটা করেছে তখনকার যিনি কমান্ডার ছিলেন অ্যাডমিরাল, তার দায়িত্ব। ইন্টারেস্টিংলি আমরা জানতে পারছি কি সেই অ্যাডমিরাল কিন্তু ইতিমধ্যে তার টার্মের অনেক আগেই পদত্যাগ করে বসে আছেন। এর আগে আমরা হেক্সের কথা শুনেছি, হেক্সে বলেছে সবাইকে মেরে ফেলো। ওয়াশিংটন পোস্ট লম্বা রিপোর্ট করেছে। আজকে তিনি ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে বলেছেন যে না, আমি বলিনি, ওইটা অ্যাডমিরাল বলেছে। রিপাবলিকানরা বলছে, সেনেটর র্যান্ড পল বলছে হেক্সে তার দায়িত্ব ট্রান্সফার করছে, শিফট করছে, ব্লেমটা শিফট করছে আর একটি
অ্যাডমিরালের উপরে, তিনি তো ডিপার্টমেন্টের চিফ, তিনি এই বিভাগের প্রধান, দায়িত্ব তিনি এভাবে এড়াতে পারেন না। ফলে এই নিয়ে ইতিমধ্যে রিপাবলিকানের ভেতরেই কিন্তু অসন্তোষ বাড়ছে হেক্সেদের ব্যাপারে এবং ট্রাম্পের ফরেন পলিসি নিয়ে। আগামী সপ্তাহে সম্ভবত এই প্রশ্নে কংগ্রেসে উভয় দলের দাবিতে হিয়ারিং হবে এবং তাতে ব্যাপারটা খোলাসা হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার পেন্ডিং আছে কি, এপস্টেইন ফাইলস। আপনারা জানেন ইতিমধ্যে কংগ্রেসের উভয় কক্ষ বিল পাশ করেছে এবং এই ফাইলগুলি খুব শীঘ্রই আমরা আশা করছি যে উন্মুক্ত করা হবে। অবমুক্ত করা হলে কি তথ্য সেখানে আছে আমরা এখনো জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে তাতে ট্রাম্পের নাম আছে, যেটা ট্রাম্পের জন্য খুবই ভয়ের কথা বলে ভাবা হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, সব মিলে ট্রাম্পের ব্যাপারটা একটু লেজি গোবরে হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটু সংক্ষেপে জেনে নেই যে সোমালীয়দেরকে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেছেন গার্বেজ, এবং আপনি জানেন যে ইলহান ওমর উনিও সোমালিয়ান রিফিউজি কংগ্রেস ওম্যান। এইটা নিয়ে সর্বত্র মানে ব্যাপক আলোচনা হচ্ছে এবং প্রতিক্রিয়াও হয়েছে আপনার, যে একটি জনগোষ্ঠী যারা কালো তাদেরকে এইভাবে গার্বেজ বলে অভিহিত করা। আপনার কি মনে হয়, হোয়াট ইজ দ্য মেসেজ? এর একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাক স্টোরি আছে। তা হচ্ছে এই যে মিনেসোটাতে খুব সবচেয়ে লার্জেস্ট গ্যাদারিং অফ সোমালিয়ানস আমরা জানি। ইলহান ওমর মূলত সোমালিয়ানদের ভোটে জিতেছেন এবং সেখানে সোমালিয়ানরা নানা রকমের অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে মেডিকেয়ারের টাকা পয়সা, ফুড স্ট্যাম্পের টাকা পয়সা তারা বেআইনিভাবে, অন্যায়ভাবে হরণ করেছে অভিযোগ করে বিলিয়নস অফ ডলার্স। ট্রাম্প বলেছেন, আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না। মানে একটা অপরাধ ঘটেছে, একদল লোক এই অপরাধের সঙ্গে যুক্ত। সেই অপরাধকে ধরেই ট্রাম্প সাহেব বলেছেন যে আমি চাই না সোমালিয়ানদের, তারা ফিরে যাক তাদের দেশে, এবং সেই অর্থে তিনি বলেছেন গার্বেজ। তো এর একটা এই যে ক্যাম্পেইনটা চলছে তৃতীয় বিশ্বের বিরুদ্ধে, আপনারা শুনেছেন গত সপ্তাহে ট্রাম্প সাহেব কি বলেছেন, যে থার্ড ওয়ার্ল্ড থেকে কোনো তিনি ইমিগ্রেন্ট চান না, থার্ড ওয়ার্ল্ড থেকে ইমিগ্রেন্ট চান না। আর আমাদের ডেপুটি চিফ অফ স্টাফ কি নাম, সে ভদ্রলোক বলেছেন যে থার্ড ওয়ার্ল্ড থেকে আনা ইমিগ্রেন্টদের নিয়ে আমরা সিভিলাইজেশন করতে পারবো না, আমরা আমাদের পশ্চিমা সিভিলাইজেশন করতে পারবো না। মানে তারা চান না মার্কিন যুক্তরাষ্ট্রে কালো মানুষ, বাদামি মানুষ, তৃতীয় বিশ্বের মানুষ আসুক। কারণটা কি? 2040 সালে যে পরবর্তী সেন্সাস হবে, সেই সেন্সাসে আমরা ভাবা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক জনসংখ্যা অধিকাংশই নন হোয়াইট বলে প্রমাণিত হবে। এখন যেমন অলমোস্ট 56% ধরা যাক, বা ক্লোজ টু 60% শ্বেতকায়, সেটা কমে যেয়ে আমরা দেখবো যে নন হোয়াইটসরা মেজরিটি হয়ে পড়েছে। মানে আমেরিকা উইল বিকাম এ মাইনরিটি মেজরিটি কান্ট্রি। এটি খুব ভীতির কারণ দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতকায়রা, হোয়াইট আমেরিকানরা। এই দেশটা আমেরিকায় মূলত সাদাদের, আমেরিকা মূলত খ্রিস্টানদের, সেখানে আমেরিকাটা দেখা যাচ্ছে 2040 সাল বা 41 সাল নাগাদ একটা নন হোয়াইট কান্ট্রিতে পরিণত হবে। এই ভয়টা থেকে কিন্তু এই অ্যান্টি ইমিগ্রেন্ট ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এটা আরো কন্টিনিউ করবে। আমার ভয় হচ্ছে যে এই বিপদটা খুব সহজে আমাদের ঘাট থেকে নড়ছে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ কাজী ফৌজি, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান, আপনার প্রতি কৃতজ্ঞতা, সবার প্রতি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।